যাও, ফ্রেশ হয়ে আসো, নাস্তা করবে। রোদ ঠায় সেই রকম বসে থাকে। রোদের হেলদোল না পেয়ে রোদকে কোলে করে নিয়ে ওয়াশরুমে ঢুকে কিছুক্ষণ পর রোদ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। শুভ্র রোদকে কোলে করে নিয়ে সোফার উপর বসায়। রোদের দিকে ফিরে হাতের খাবার প্লেট নিয়ে মুখের কাছে খাবার ধরে। রোদ ভাবলেশীনভাবে বলে ওঠে, আপনি আমাকে ভালোবাসেন শুভ্র ভাই? শুভ্রের হাত থেমে যায়। রোদের দিকে ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ এমন প্রশ্ন। শুভ্র রোদের কথা এড়াতে আবার খাবারের লোকমা মুখের সামনে ধরে। রোদ শুভ্রের চোখে দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হলো, বলছেন না কেন? উত্তর দিন। শুভ্র না শোনার ভান করে বলে। কিসের উত্তর দিব? রোদ শুভ্রের দিকে তাকিয়ে পুনরায় বলে ওঠে, ভালোবাসেন আমায়? তোর কি মনে হয়? আমার যা মনে হয় সেটাই কি ঠিক? হুম। রোদের বুক কেঁপে ওঠে। তার মানে সে যা ভাবছে সেটাই সত্যি। রোদ কাঁপা স্বরে বলে ওঠে, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, ঘৃণা করেন? তোর যেটা মনে হয়। আমার এসবই মনে হচ্ছে। শুভ্র কোনো কিছু বলে না। গ্লাসে থাকা পানি দিয়ে হাত ধুয়ে নেয়। কিছু সময় যেতে রোদ ফুপিয়ে ওঠে আর চোখে সেই দিকে তাকায় শুভ্র। রোদ ভাঙা গলায় বলে, ভালোই যখন বাসেন না, তাহলে কেন আপনার আপনার জীবনে আমায় রেখেছেন? আমাকে তো ঘৃণা করেন আপনি, ছেড়ে কেন দিচ্ছেন না? রোদের কথা শুনে শুভ্রের মেজাজ খারাপ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। রোদ নাক টানতে টানতে বলে, আমি এখানে থাকবো না, যেখানে ভালোবাসা নেই সেখানে আমি থাকবো না। কথাগুলো বলেই রোদ বসা থেকে উঠে দাঁড়ায়, দরজার দিকে যেতে নেয়। এমন সময় শুভ্র রোদের হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয়। রোদ ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কিছু সময় যেতেই পিটপিট করে চোখ খুলে। শুভ্র রোদের কোমর এক হাত দিয়ে শক্ত করে ধরে আছে। রোদ শুভ্রের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি কি করছেন আপনি? ভালোবাসা দেখাচ্ছি। মানে? শুভ্র এক হাত দিয়ে রোদের গায়ে থাকা ওড়না কিছুটা দূরে ছুঁড়ে মারে। রোদ ভয়ে সিটিয়ে যায়। নিজে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। রোদকে নিজের সাথে আরো গভীরভাবে জড়িয়ে ফিসফিস করে বলে ওঠে, ভালোবাসা কিনে জানতে চেয়েছিলি না? সেটাই দেখাচ্ছি। আমি জানতে চেয়েছি, দেখাতে বলিনি আমি। শুভ্র রোদের মাথায় টোকা দিয়ে বলে, এই ছোট মাথায় বললে কিছুই বুঝবি না, তাই দেখাচ্ছি। দেখুন, ভালো হবে না বলে দিচ্ছি। ভালো কিছু এমনিতেই হবে না, চলো বউ, খারাপ কিছু করি। অসভ্য লোক, ছাড়ুন আমায়, চাই না আপনার ভালোবাসা। জামাইকে এভাবে বলে না বউ, আল্লাহ পাপ দিবে। তুমি জানাবি হবে, বুঝছো? তাই আমি যা যা বলি চুপচাপ শোনো। ছেড়ে দিন আমায়, আমার ভালোবাসা চাই না। এটা বললে তো হবে না বউ, তুমিই তো বললে যেখানে ভালোবাসা নেই সেখানে থাকবে না তুমি। তো আমি স্বামী হয়ে সেটা তো দিতে পারি না। তাই চলো, আজকে তোমায় ভালোবাসা দিব আমি। রোদ নিজেকে ছাড়ানোর জন্য আরো ছোটাছুটি করতে থাকে, কিন্তু শুভ্রের সাথে পেরে ওঠে না। শুভ্র ঠোঁট কামড়ে হাসে। রোদকে নিজের কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলে, বৃথা চেষ্টা করো না বউ, আজকে আমি জমি চাষ করবই। রোদ হাত পা ছোটাছুটি করতে থাকে। শুভ্র হেসে রোদকে ধরে বিছানার দিকে এগিয়ে আসে। রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, প্লিজ না, ছেড়ে দিন আমায়। শুভ্র রোদকে বিছানার উপর ফেলে রোদের দিকে এগিয়ে আসতে আসতে বলে, আরে বউ, এমন করছো কেন? ভালোবাসা নিবে না? আজকে তোমাকে ভালোবাসা দিব। আমার লাগবে না ভালোবাসা। সেই বউ, একথা বলে না। দেখুন, আমি কিন্তু চিৎকার করব। করো, বারণ করছে কে জান? শুভ্রকে কাছে আসতে দেখে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে রোদ। কিছুক্ষণ সময় যেতেই শুভ্রের কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে চোখ খুলে তাকায় রোদ। সামনে শুভ্রকে দেখতে না পেয়ে আশেপাশে তাকায়। রুমে কোথাও শুভ্র নেই। রোদ বিছানা থেকে উঠে ব্যালকনির দিকে যেতেই দেখে শুভ্রর টি শার্ট দেখা যাচ্ছে আর কানে ফোন, হয়তো কারোর সাথে কথা বলছে। রোদ রুমে না দাঁড়িয়ে বেরিয়ে আসে রুম থেকে। জমের মুখে সে আর পড়তে চায় না। বিকাল 4:12। সোফার উপরে গুটিসুটি মেরে বসে আছে রোদ। কতক্ষণ ধরে শুভ্রকে বলছে বাড়িতে যাওয়ার কথা, কিন্তু শুভ্র শুনছে না। অনেক চেষ্টা করেছে কিন্তু বারবার ব্যর্থ হয়েছে, যার জন্য মন খারাপ করে বসে আছে। শুভ্র বেডের উপর বসে কি যেন করছে ল্যাপটপে খুব গভীরভাবে। রোদ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে আসে। শুভ্র কাজে ব্যস্ত থাকায় রোদ যে রুম থেকে বেরিয়ে গেছে সেটা খেয়াল করেনি। ছোট্ট একটা কিচেন, সেরকম খাওয়ার মতো কিছুই দেখছে না রোদ। শুভ্র দুপুরে বাহির থেকে খাবার এনে দুইজন খেয়েছে, তবে বাহিরের রান্না করা খাবার রোদের তেমন একটা ভালো লাগেনি, যার জন্য এখন রান্নাঘরে আসা। রোদ রান্নাঘরে অনেক খুঁজে চাল ডাল আর ফ্রিজ থেকে মাংস বের করে সবকিছু রেডি করে খিচুড়ি রান্না বসায়। ঘন্টাখানিক পর রান্না শেষ হয়। রোদের পুরো বাড়ি রান্নার গন্ধে মোমো করছে। শুভ্র এতক্ষণ পর খেয়াল আসে, ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তাকায় সামনে।
রোদকে কোথাও না দেখে ভ্রু কুঁচকে তাকায়, মনে মনে বলে কোথায় গেল, এখানেই তো ছিল। শুভ্র বেড থেকে উঠে দাঁড়ায়, রুম থেকে বের হতে যাবে। এমন সময় এর নাকে সুন্দর রান্নার গন্ধ আসে। শুভ্র ধীর পায়ে উপরতলা থেকে নিচে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে চোখ পড়তেই দেখে রোদ ডাইনিং টেবিলে কি যেন খাচ্ছে। শুভ্র ধীরে ধীরে এগিয়ে যায় সেই দিকে। রোদ শুভ্রকে দেখে থতমত খেয়ে যায়, খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে। এই ভয়ে যে শুভ্রকে না বলে রান্না করে আবার একা একা খাচ্ছে। চেয়ার টানার শব্দে আর চোখে পাশে তাকায় রোদ। শুভ্র রোদের পাশে চেয়ারে বসে আছে। শুভ্র রোদের দিকে চোখ ইশারা করে। রোদ বুঝতে না পেরে সেই রকম তাকিয়ে থাকে। শুভ্র গলা খাকারি দিয়ে আস্তে করে রোদের নাক টেনে বলে, একা একা খাবে নাকি আমাকে একটু খেতে দিবে নাকি? রোদ মিনমিন স্বরে বলে, আপনি খাবেন? হুম। রোদ বসা থেকে উঠতে যায়, কিন্তু শুভ্র হাত ধরে আবারও বসিয়ে বলে, নতুন করে আর দিতে হবে না, এখান থেকে দাও। রোদ শুভ্রের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, আমি খেয়েছি, এটো খাবার এটা। নতুন করে আর দিতে হবে না, এখান থেকে দাও। শুভ্রের ধমকে চুপ হয়ে যায় রোদ। নিজের খাবার প্লেট এগিয়ে দেয় শুভ্রের দিকে। শুভ্র ভ্রু কুঁচকে রোদের দিকে তাকিয়ে বলে, আমার হাতে ব্যথা, তোমার হাত দিয়ে খাইয়ে দাও। রোদ চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকায়। শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, আমাকে দেখার জন্য সারা রাত পড়ে আছে, রাতে দেখো, এখন খাইয়ে দাও। রোদ আর কোনো কথা বলে না, কাঁপা কাঁপা হাতে শুভ্রের মুখে খাবার তুলে দেয়। রোদ শুভ্রকে খাওয়াচ্ছে আর চোখ গরম করে শুভ্রের দিকে তাকাচ্ছে, কিন্তু শুভ্র স্বাভাবিক অবস্থায় খেয়ে যাচ্ছে। রোদ খাবারের লোকমা মুখে দিতেই রোদের আঙ্গুলে কামড় দিচ্ছে শুভ্র। রোদ প্রথমবার ভুল করে হয়েছে বলে মানলেও পরপর ৫-৬ বার কামড় দিয়েছে শুভ্র, যার জন্য রাগী চোখে তাকিয়ে আছে রোদ শুভ্রের দিকে। শুভ্রের এমন ভাব যেন সে কিছুই জানে না। প্রায় ১০ মিনিট পর শুভ্রের খাওয়া শেষ হয়। রোদ খাবার প্লেট নিয়ে কিচেনের দিকে যায়। রান্না ভালো হয়েছে না খারাপ হয়েছে সে সব কিছুই বলেনি শুভ্র। রোদ খাইয়ে দিয়েছে, শুভ্র চুপচাপ খেয়েছে। রোদ রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেও শুভ্র সামনে এসে রোদকে কোলে তুলে নেয়। রোদ বিচলিত হয়ে রোদের টি শার্ট খামচে ধরে বলে, কি করছেন আপনি? পেট তো ভরে গেছে, এখন মন ভরাতে হবে, রুমে চলো। রোদকে আর কিছু বলতে না দিয়ে সিঁড়ি বেয়ে রুমে চলে আসে শুভ্র। সন্ধ্যা ৭টা কি ৭:৩০ বাজে। রোদকে নিজের সাথে জড়িয়ে শুয়ে পড়ে শুভ্র। রোদ শুভ্রের বুকে মাথা রেখে চুপচাপ আছে। সে জানে কোনো কিছু শুভ্রকে বলে লাভ নেই। সে যা বলবে মানে বলবে, যা করার করবে। তাই শুভ্রকে কিছু বলা বা করা মানে নিজের শক্তি অপচয় করা, যার জন্য রোদ চুপচাপ আছে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর শুভ্র নড়ে চড়ে উঠে রোদকে নিচে ফেলে। রোদের মুখ বারবার নিজের মুখ এনে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে থাকে। রোদের কপালে আলতো করে চুমু খায় শুভ্র। রোদের কপালের সাথে কপাল ঠেকে তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলে ওঠে শুভ্র, রোদ, আমি কিছু চাই তোর কাছ থেকে, দিবি আমায়? রোদ চোখ বন্ধ করেছিল। শুভ্র রোদের কপাল থেকে নিজের কপাল সরিয়ে রোদের দিকে তাকায়। রোদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র রোদের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আমি আর একবার গভীরভাবে তোকে ছুঁয়ে দিতে চাই জান, প্লিজ না করিস না। ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করছে আমি, আর পারছি না, প্লিজ জান, আই নিড ইউ প্লিজ। শুভ্র কি চাচ্ছে বুঝতে অসুবিধা হয় না রোদের। সেদিন রাতের কথা মনে পড়তে ভয়ে সিটিয়ে যায় রোদ। রোদকে কিছু না বলতে দেখে শুভ্র রোদের দিকে তাকিয়ে পুনরায় আবার বলে ওঠে, প্লিজ জান, আর একটাবার তোকে নিজের সাথে মিশিয়ে নিতে দিবি, এবার আর কষ্ট দিব না পাখি। রোদ কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে। আপনি আমায় খুব কষ্ট দেন শুভ্র ভাই, আমি সহ্য করতে পারি না। রোদের কথা শুনে শুভ্র রোদকে নিজের সাথে জড়িয়ে নিয়ে রোদের কানের কাছে মুখ নিয়ে বলে, এবার আর ব্যথা দিব না জান, আমার ৪০০ গ্রামের বউকে আদর করে ভরিয়ে দেব। শুভ্রের কথায় রোদের শরীর কেঁপে ওঠে, নিঃশ্বাসের গতি ভারী হতে থাকে। রোদকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। আজ প্রথমবার শুভ্রের প্রতিটা স্পর্শে নিজের সায় দিচ্ছে। শুভ্র মুচকি এসে রোদকে নিজের বাহু বন্ধনে আগলে নেয়। আজ প্রায় ৭ দিন হয়েছে শুভ্রের আলাদা ফ্ল্যাটে আছে। আজকে রোদকে নিয়ে যাচ্ছে চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে হেনা বেগম রোদের জন্য অনেক কান্নাকাটি করছে শুভ্রের কাছে ফোন দিয়ে। শুভ্র তো কোনোভাবেই রাজি না রোদকে চৌধুরী বাড়ি রাখতে। রোদও হেনা বেগমকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছে। তার এই বাড়িতে একা থাকতে ভয় হচ্ছে। শুভ্র অফিসের কাজে বাইরে গেলে রোদ বাড়িতে একা থাকতে ভয় পায়। হেনা বেগম ২ দিন ধরে খুবই অসুস্থ, যার জন্য রোদকে নিয়ে যাচ্ছে শুভ্র। হেনা বেগম বাড়ির কেউ জানে না অয়নের সাথে ঘটে যাওয়া সেই দিনের বিষয়গুলো। শুভ্র ওর সাথে এই ৭ দিন অনেক সুন্দরভাবে কেটেছে রোদের। প্রতিটা মুহূর্ত শুভ্রকে দেখে অবাক হচ্ছে রোদ। রোদ রান্না করতে গেলে রোদকে হেল্প করা, সারাদিনে রোদের আশেপাশে থাকা, বলতে গেলে শুভ্র ৭ দিন রোদকে প্রচুর জ্বালিয়েছে। এই প্রথম রোদের নিজেকে বিবাহিত মনে হয়েছে।
রোদ এটা বুঝতে পারছে শুভ্র তাকে ভালোবাসে, কিন্তু মুখে কোনো কিছুই স্বীকার করছে না। 1 ঘন্টা পর গাড়ি এসে থামে চৌধুরী বাড়ি। আস্তে করে গাড়ি থেকে বেরিয়ে আসে শুভ্র আর রোদ। শুভ্রের গায়ে কালো টি শার্ট আর ধূসর রঙের প্যান্ট, আর রোদের গায়ে কালো বোরখার সাথে হিজাব। মূলত শুভ্র এই রোদকে বোরখার হিজাব কিনে দিয়েছে। এখন থেকে বাসা থেকে বের হলে যেন বোরখা পড়ে যায়। রোদও শুভ্রের কথায় সম্মতি জানায়। শুভ্রের পিছু পিছু বাড়িতে ঢুকে রোদ আশেপাশে চোখ বুলাচ্ছে। আসলে রোদের কেমন যেন আনইজি ফিল হচ্ছে। অয়নের করা কাজকর্মগুলো চোখের সামনে ভাসছে। বাড়ির ভিতরে ঢুকতেই হেনা বেগমকে দেখতে পায় সোফায় বসে আছে। পাশে রুহি, জুই, নিলয়, অহনা, রিনা খান সবাই আছে। রোদ আসতেই হেনা বেগম বসা থেকে উঠে রোদের দিকে এগিয়ে এসে রোদকে জড়িয়ে ধরে। রোদ ও হেনা বেগমকে জড়িয়ে ধরে। শুভ্র হেনা বেগমের কাছে এসে বলে ওঠে, তুমি না অসুস্থ? তাহলে এভাবে দৌড়ে আসলে কেন? ছিলাম অসুস্থ, এখন আর নেই। আমার নাতি বউকে দেখে সব ওষুধ পালিয়েছে। শুভ্র হেনা বেগমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তারপর সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। সে ভালো করে বুঝতে পারছে হেনা বেগম মিথ্যা বলে তাদের বাড়িতে আনেছে। শুভ্র নিজের রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে রুহি জুই রোদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। যে ব্যাপারটা রোদ কিছুক্ষণ ধরেই খেয়াল করছে। রোদ রুহি জুইয়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, সমস্যা কি তোদের? এভাবে চোরের মতো হাসছিস কেন? জুই রোদের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে, তারপর বলে, না মানে আজ একটা জামাই নাই বলে গলায় লাইফ বার্ডের দাগ নিয়েও ঘুরতে পারি না। জুইয়ের কথায় রোদ থতমত খেয়ে যায়। তাড়াতাড়ি ওন্না দিয়ে নিজের গলা ঢাকে। জুই পুনরায় হাসে। জুইয়ের হাসির সাথে তাল মিলিয়ে রুহিও হাসে। জুই রোদের দিকে তাকিয়ে চোখ মেরে বলে ওঠে, ভাবি, ভাইয়ার আদরের ডোজকে একটু বেশি পড়ছে নাকি গো? জুইয়ের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ। রোদকে লজ্জা পেতে দেখে জুই রুহি আরও লজ্জা দিতে থাকে রোদকে এটা ওটা বলে। রাত 12টা কি 12:30। ফোনের মেসেজ পেয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায় রুহি। ছাদে আসতেই রোমান রুহিকে দেয়ালের সাথে চেপে ধরে ব্যথায় কুকিয়ে ওঠে রুহি। চোখে পানি টলমল করছে। রোমান নিজের থেকে ধাক্কা দিয়ে কিছু দূরে সরিয়ে দেয়। রোমান রেগে গিয়ে রুহির গালে সজোরে থাপ্পড় মারে। রুহি ফ্লোরে পড়ে যায়, গালে হাত দিয়ে ফুপিয়ে ওঠে। রুহি রোমানের সাথে মাথা নিচু করে আছে। সে আসলে বুঝতে পারছে না রোমান কেন এমন করছে। রোমান রুহির গাল চেপে ধরে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, কেন আমার সাথে এমন করলি বল? ভালোই যখন বাসবি না তাহলে কেন এত দরদ দেখাতে আমার কাছে গিয়েছিলি? রুহির ব্যথায় চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রোমান আরো শক্ত হাতে রুহির গাল চেপে ধরে। আর সহ্য করতে না পেরে রোমানকে ধাক্কা দিয়ে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দেয়। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে রাগী চোখে রোমানের দিকে তাকায়। রোমান রুহির দিকে তাকিয়ে রাগে গর্জে উঠে বলে, কেন এমন করছিস বল? আমি কল দিলে কল ধরিস না, কথা বললে এড়িয়ে যাচ্ছিস কেন? উত্তর দে। নতুন নাগর জুটিয়েছিস? হ্যাঁ। কথাগুলো বলে রোমান রুহির হাত ধরতে নেয়। রুহি ছিটকে কিছুটা দূরে সরে যায়। রোমান আবার কাছে আসতে আসতে বলে, আমি চুলেও তোর সমস্যা? হ্যাঁ। ও হবে না কেন? নতুন নাগর হয়েছে যে, এখন তো আমাকে ভালো লাগবে না। আর কোনো কিছু বলতে পারে না রোমান। রুহির হাতে থাপ্পড় পড়ে তার গালে। রুহি রাগে রক্তচক্ষুনি তাকিয়ে আছে রোমানের দিকে। রুহি রোমানের কাছে এগিয়ে রোমানের শার্টের কলার চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আমাকে রোদ মনে করিস না যে চুপচাপ নিজের প্রতি হওয়া সব অন্যায় মেনে নেব। রোমান অবাক হয়ে তাকিয়ে আছে রুহির দিকে। রুহি রোমানের শার্টের কলার ছেড়ে দিয়ে কিছুটা দূরে দাঁড়ায়, তারপর বলে, আমার জীবনের সব থেকে বড় ভুল যে আমি আপনার মতো একটা নোংরা মনের মানুষকে ভালোবেসেছি, যে কিনা চোখের দেখায় আমাকে ভুল বুঝে ভরা কলেজের সবার সামনে থাপ্পড় মারে। একটা বার সত্যিটা জানার চেষ্টাও করেননি। ছি! কথাগুলো বলতে বলতে রুহির গলা কেঁপে উঠে, চোখের পানি পড়ছে। বারবার চেষ্টা করছে চোখের পানি আটকানোর, কিন্তু পারছে না। রুহি হাত দিয়ে কোনো রকম চোখ মুছে রোমানের চোখের দিকে তাকায়, তারপর বলে, আমি জানতাম না ছেলেটাকে। হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরে আমি কিছু বুঝে ওঠার আগে। কিন্তু আপনি কি করলেন? আমার কোনো কথা না শুনি সবার সামনে আমার গায়ে হাত তুললেন। ছি! রোমান রুহির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, তাহলে কেন তোমাকে জড়িয়ে ধরেছিল? রুহি রোমানের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, ছেলেটা সিনিয়র ভাইয়াদের র্যাগিংয়ের শিকার হয়েছিল, তাই আমাকে ওইভাবে এসে জড়িয়ে ধরেছে। পরে আবার অনেকবার সরিও বলেছে, এমনকি আমার পায়েও ধরেছে। ছেলেটা অনেক সহজ সরল, আর আপনি কিনা এত কিছু ভাবলেন। ছি! রোমান অপরাধ বোধে মাথা নিচু করে ফেলে। রুহি তাচ্ছিল্য হেসে বলে ওঠে, আপনি কখনোই আমাকে ভালোবাসেননি। যদি ভালোবাসতেন তাহলে একবারের জন্য হলেও সত্যি কি সেটা জানার চেষ্টা করতেন। কিন্তু আপনি কি করলেন? রোমান রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকায়। রুহি চোখের পানি মুছে কণ্ঠ শক্ত করে বলে, আপনি আর কোনো দিন আমার সামনে আসবেন না।
আমি আপনার মুখ দেখতে চাই না। রুহি কথাগুলো বলে আর দাঁড়ায় না, ছাদ থেকে নেমে আসতে যায়। রোমান রুহির কাছে আসতে গিয়েও থেমে যায়। ছাদের ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। কিছুদিন আগের কথা। শুভ্র রোদকে নিয়ে আসার একদিন পর সবাই গ্রামের বাড়ি থেকে ঢাকা চলে আসে। 2 দিন রেস্ট নিয়ে রুহি নীলা কলেজে যায়। আর সেই দিন দেখা করতে রোমানও যায় রুহির কলেজে। কলেজ গেট দিয়ে ঢুকতে রোমানের চোখে পড়ে রুহিকে। রুহি একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে, যা দেখে রোমানের মাথা খারাপ হয়ে যায়। সাথে সাথে গিয়ে সেই ছেলেটাকে মারতে থাকে। রুহি থামাতে চায়, রোমানকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু রোমান রুহির কোনো কথা শুনে না। পরের আগে রুহিকে মারে রোমান। কলেজের সবাই সেই সব চেয়ে চেয়ে দেখছিল। অপমান লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ। তারপর থেকে রুহি রোমানের সাথে সেরকম কোনো কথাই বলেনি। রোমান কথা বলতে আসলেও এড়িয়ে গেছে রুহি। আজকে রাতে একরকম থ্রেড দিয়ে রুহিকে ছাদে আনে রোমান। রুহিও বাধ্য হয়ে ছাদে আসে। কথাগুলো ভেবে শক্ত হাতে নিজে চুল চেপে ধরে। কত বড় ভুল করেছে সে এখন বুঝতে পারছে। এখন রুহির এই অভিমান কি করে ভাঙাবে? অপরাধ বোধে মাথা চেপে ধরে রাগে দুঃখে বিড়বিড় করে বলে, তুই এত বড় ভুলটা কিভাবে করলি রোমান? কি করে করলি? শুভ্রের মতো হয়ে গেলি শেষমেশ। নিজে নিজেই এই কথাগুলো নিজেকে বলে রোমান। কেটে গেছে 3 দিন। এই 3 দিন রুহি একরকম ঘরবন্দি ছিল, সেরকম কারোর সাথে কথা বলেনি। রোমানের পাগলামুখে দিনকে দিন বেড়েই যাচ্ছে। রুহি সেদিন রাতের পর থেকে আর কোনো যোগাযোগ করেনি রোমানের সাথে। রোমান কল দিয়েছিল, কিন্তু রুহি কোনো কথাই বলেনি। সব মিলিয়ে রুহি আর রোমানকে দেখতে চায় না। নিজের করা ভুলের জন্য রোমান শেষ হয়ে যাচ্ছে। অনেকবার চৌধুরী বাড়িতে এসেছিল, কিন্তু রুহিকে একটা নজরের জন্য দেখতে পায়নি। এদিকে শুভ্র রোদের সম্পর্ক আগের থেকে অনেকটাই স্বাভাবিক। আগে সে এর রাগচটা বদমেজাজি শুভ্র চৌধুরী আর নেই। শুভ্র রোদে দুষ্টু মিষ্টি ভালোবাসায় চলছে তাদের সংসার, কিন্তু কেউই কাউকে বলেনি ভালোবাসে। রোদ শুভ্রের চালচলন, ব্যবহার, রোদের প্রতি যত্ন, সব কিছুতেই বুঝতে পারে শুভ্র তাকে ভালোবাসে। রোদ আর এখন শুভ্রকে জিজ্ঞাসা করে না ভালোবাসে কিনা। শুভ্র যখন নিজে থেকে বলবে সেদিন না হয় শুনবে প্রিয় পুরুষের কাছ থেকে ভালোবাসার কথা। রোদ তো এইরকমই চেয়েছিল, তার আর শুভ্র ভাইয়ের সুন্দর একটা সংসার হোক। আর এখন সেটাই হচ্ছে। আগে যে শুভ্র ছিল, যে সবসময় গায়ে হাত তুলতো, বাজে কথা বলতো, আর এখনকার শুভ্র যেন পুরোপুরি আলাদা, যার প্রতিটা কথা আবেগ মেশানো। ভালোবাসার বিশ্বাস, ভরসা। রোদ ও শুভ্রের সাথে অনেকটা স্বাভাবিক হয়েছে আগের থেকে। শুভ্র যে একেবারে রোদের সাথে রাগ দেখায় না, সেটা বললে ভুল। এখনো চোখ গরম করে তাকায়, কথা না শুনলে ধমক দেয়। রাত প্রায় 12টা কি 12:30। বেডের উপর মুখের কাছে বালিশ নিয়ে এলোমেলো শুয়ে আছে রোদ। শুভ্র রোদের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে। রোদের কাছে এসে রোদকে বেড থেকে পাজা করে নিয়ে রুম থেকে বেরিয়ে ছাদের দিকে হাঁটা দেয়। ছাদে এসে ছাদের দোলনায় রোদকে নিয়ে বসে পড়ে শুভ্র। রোদের ঘুম ভেঙে যায়, ভয়ে নড়ে চড়ে ওঠে রোদ। শুভ্র 2 হাতে রোদকে জাপটে ধরে বলে ওঠে। রিল্যাক্স জান, আমি ভয় নেই। শুভ্রের কণ্ঠস্বর পেতেই শান্ত হয়ে যায় রোদ। আকাশে আজ সুন্দর চাঁদ, আর সেই চাঁদের আলোয় দুজন কপত কপতি জ্যোৎস্না বিলাসে ব্যস্ত। শুভ্র আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছে। রোদও নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। ঠান্ডা শীতল হাওয়া বইছে, রোদ কেঁপে উঠছে বারবার। রোদকে কাঁপতে দেখে শুভ্র রোদের কানের কাছে মুখ নিয়ে এসে বলে, 400 গ্রাম এইভাবে কাঁপাকাঁপি করলে কিন্তু ভয়ঙ্কর কিছু করে ফেলবো আমি। শুভ্রের কথায় রোদের শরীর কেঁপে ওঠে। কিছু বলতে গিয়েও বলতে পারছে না রোদ। শুভ্র মুচকি হেসে রোদের গালে শব্দ করে চুমু খায়। রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলে ওঠে, ম্যাডাম চুপ কেন? আমি যা ভাবছি আপনি কি তাই ভাবছেন? শুভ্রের কথা শুনে রোদ আমতা আমতা করে বলে, না, আমি কি ভাববো? ম্যাডাম তোতলাচ্ছ কেন? রোদ চুপ হয়ে যায়, কোনো কথা বলে না। শুভ্র আর রোদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে কেটে যায় আরও একটা রাত। সকাল 10টা। মুখ কালো করে লাগে শুভ্রের জামা কাপড় গুছিয়ে রাখছে রোদ। অফিসের এক কাজে কানাডা যাবে শুভ্র, সপ্তাহখানিক লাগবে যেতে থাকতে। কাল রাতে সেই কথাই বলেছিল শুভ্র রোদকে ছাদে নিয়ে। আর সেই রাত থেকে রোদের মন খারাপ। কেন জানি তার মন সায় দিচ্ছে না শুভ্রকে যেতে। লাগেজে কাপড় গুছিয়ে রেখে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে রোদ। শুভ্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে রোদকে পেছন থেকে জড়িয়ে ধরে। প্রথমে রোদ হকচকিয়ে উঠলেও শুভ্রের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে চুপ হয়ে যায়। সে জানে না কেন তার এত খারাপ লাগছে, কিন্তু সে চাইছে না শুভ্র দূরে কোথাও যাক। শুভ্র রোদের ঘাড়ে নাক ঘষে ফিসফিস করে বলে ওঠে, ম্যাডামের কি মন খারাপ নাকি? রোদ শুভ্রের কথা শুনে ফুপিয়ে ওঠে। শুভ্র রোদকে নিজের দিকে ঘুরিয়ে 2 গালে হাত রেখে বিচলিত হয়ে বলে ওঠে, কি হয়েছে জান, কাঁদছো কেন? রোদ শব্দ করে কেঁদে ওঠে। শুভ্রের গলা জড়িয়ে ধরে ফুপাতে ফুপাতে বলে, আপনি কোথাও যাবেন না প্লিজ, আমার ভালো লাগছে না কিছুই। শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার তো যেতেই হবে বউ। না, আপনি যাবেন না। কেন যাব না? আমি বলেছি তাই। তুমি বলে কি আমাকে শুনতে হবে? রোদ শুভ্রের গলা ছেড়ে শুভ্রের চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, শুনতে হবে, কারণ আমি আপনার বউ।
আর স্বামীদের উচিত বউদের কথা শোনা, সব কথা শোনা। শুভ্র রোদের পাগলামো দেখে আনমনে হাসে, তারপর বলে, বাহ, আমার বউ তো দেখি ভালোই হাদিস জানে। রোদ একটু ভাব নিয়ে বলে। হ্যাঁ, অবশ্যই জানবো না কেন? শুভ্র দুষ্টু হেসে রোদের ঠোঁটের দিকে এগিয়ে এসে বলে, তা বউ কি হাদিস জানে যে জামাই যখন আদর চাইবে তখন তাকে আদর দিতে হবে? রোদ চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে। 7 দিন হয়ে গেছে শুভ্র বাংলাদেশে নেই। কালকে রাতে শুভ্রের সাথে কথা হয়েছে, আজকে সকাল 10টায় ফ্লাইটে বাংলাদেশে ফিরবে। রোদও অনেক খুশি, সকাল থেকে মুখে হাসি লেগেই আছে। ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল রোদ। সময়টা ঠিক 12টার কাছাকাছি। হঠাৎ রোদের পা থেমে যায়। টিভিতে একজন মহিলা নিউজ পড়ছে। বাংলাদেশ টাইম সকাল 10টা। কানাডা থেকে যে ফ্লাইটটি বাংলাদেশে আসার কথা ছিল সেই বিমানটি মাঝপথে ব্লাস্ট হয়। আর গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশের বিশিষ্ট বিজনেসম্যান শুভ্র চৌধুরীও সেই ফ্লাইটে ছিল। এখন পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি। রোদ চিৎকার করে ফ্লোরে বসে পড়ে। শুভ্র দুষ্টু হেসে রোদকে নাক টেনে বলে, 7 দিনের তো ব্যাপার, যাবো আর আসবো, একটু অপেক্ষা করো বউ। শুভ্রের কথায় মুখ অন্যদিকে ফিরে তাকায় রোদ। শুভ্র রোদের গালে টুপ করে চুমু খেয়ে বলে, ওরে আমার 400 গ্রামের বউ, রাগে মুখ ফুলে আছে, ইচ্ছে করছে টুপ করে গিলে ফেলি। কথাগুলো বলেই রোদের গালে আলতো কামড় বসায় শুভ্র। রোদ টলমল চোখে শুভ্রের দিকে তাকায়। শুভ্র রোদকে ছেড়ে রোদের 2 গালে হাত দিয়ে আদুরে স্বরে বলে, খুব আর্জেন্ট কাজ বউ, এই জন্য যেতে হচ্ছে। মন খারাপ করো না বউ, আসার সময় চকলেট নিয়ে আসবো তোমার জন্য। রোদ কোনো কিছু বলে না। শুভ্র রোদকে ছেড়ে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যাবে, এমন সময় পেছনে ফিরে আবারও তাকায়। শুভ্রর কেন জানি যেতে ইচ্ছা করছে না, কিন্তু অফিসে জরুরি কাজ, সে না গেলে কেউ সমাধান করতে পারবে না, সেই জন্যই মূলত যেতে হচ্ছে। রোদ শুভ্রের দিকে তাকিয়ে আছে টলমল চোখে। শুভ্র তাকাতেই মাথা নিচু করে ফেলে রোদ। শুভ্র ধীর পায়ে এগিয়ে আসে রোদের দিকে। রোদকে এমন অবস্থায় দেখে খারাপ লাগলেও মনে এক অদ্ভুত শান্তি অনুভব করছে, এটা ভেবে যে তার ছোট্ট ফুল তার জন্য ছটফট করছে। ঠিক এসে যেই রকম ছটফট করে শুভ্র রোদের কাছে এসে দাঁড়ায়। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র রোদের মুখ ধরে নিজের দিকে তাক করিয়ে বলে, বউ, রোদ ছলছল চোখে তাকায় শুভ্রের দিকে। কান্না করার জন্য মুখ ফুলে গেছে, ঠোঁট দুটো মৃদু কাঁপছে। শুভ্র মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। এক হাত দিয়ে রোদের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে ধরে রোদের দিকে এগিয়ে ফিসফিস করে বলে, বউ তুমি যদি না যেতে দাও তো যাব না। রোদ খুশি হয়ে শুভ্রের দিকে তাকায়। শুভ্র দুষ্টু হেসে রোদের দিকে তাকিয়ে বলে, তবে আমার একটা শর্ত আছে। রোদের হাসি মুখটা চুপসে যায়। শুভ্র রোদের গাল টেনে বলে, এই 7 দিন হানিমুন চলবে রুমে, আর হ্যাঁ, রুম থেকে 1 সেকেন্ডের জন্য বের হতে পারবে না। রোদ রাগি চোখে শুভ্রের দিকে তাকিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, অসভ্য লোক, ছাড়ুন আমায়। সবসময় আজে বাজে চিন্তা নিয়ে ঘুরেন, ছি। শুভ্র রোদের কোমর আরো শক্ত করে ধরে দুষ্টু হেসে বলে, এমন বউ থাকলে আজে বাজে চিন্তা না বউ, সবসময় হালাল চিন্তা আসবে। রোদ বিড়বিড় করে বলে, অসভ্য লোক, এই অসভ্য লোকটাকে যাওয়ার জন্য বারণ করেছিলাম, ছি। যে সব সময় আজে বাজে চিন্তা নিয়ে ঘোরে। রোদ ছোটাছুটি করছে আর বলছে, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানেই যান, প্লিজ আমাকে ছেড়ে দিন। না বউ, আমি কোথাও যাব না, আজকে পাশা খেলবো। ছাড়ুন আপনি আমায়, অসভ্য লোক, আর এইখান থেকে যান। শুভ্র শব্দ করে হাসে। একটানে রোদের মুখ নিজের মুখ বরাবর এনে এক ধ্যানে তাকিয়ে থাকে রোদের দিকে। রোদও শান্ত হয়ে যায়। শুভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে শব্দ করে চুমু খায় রোদের কপালে, তারপর বলে, সাবধানে থেকো, আর হ্যাঁ, ফোন নিজের সাথে সাথে রেখো, আমি কল দেওয়ার সাথে সাথে যেন রিসিভ হয়। শুভ্র কথাগুলো শেষ করে রোদকে ছেড়ে রুম থেকে বেরিয়ে আসে। এইবার আর পিছনে ফিরে তাকায় না। এইবার যদি পিছনে ফিরে তাকায় তাহলে হয়তো বউ ছেড়ে আজ যেতেই পারবে না। 2 দিন পর, আজ 2 দিন হলো শুভ্র কানাডা আছে। 2 দিনে রোদের সাথে কোনো কথা হয়নি। রোদ কেমন হাঁসফাঁস করছে, কতবার যে ফোন চেক করছে তার হিসেব নেই। এইদিকে শুভ্র বিদেশে আসার পর থেকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে খাওয়া দাওয়া সময়টুকু পাচ্ছে না। বিকাল 4টা কি 4:30 হবে। দুপুরে জামা কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিল রোদ, সেইগুলো আনতে যাচ্ছে ছাদে। মন মরা হয়ে ছাদে উঠে রোদ জামা কাপড় গুছিয়ে নিজের সাথে নিয়ে নামতে যাবে, এমন সময় পিছন থেকে কেউ রোদ বলে ডেকে ওঠে। রোদ সাথে সাথে পিছনে ফিরে তাকায়। সামনে অয়নকে দেখে প্রথমে ভড়কে গেল, পর মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে। ছাদ থেকে নেমে যেতেন এমন সময় অয়ন দ্রুত পায়ে হেঁটে রোদের সামনে পথ আগলে দাঁড়ায়। রোদ আমতা আমতা করে বলে, কি করছেন ভাইয়া, পথ ছাড়ুন। অয়নের চেহারা কেমন ফ্যাকাশে, চোখ দুটো অসম্ভব লাল। অয়ন বলে, যদি না ছাড়ি? রোদ রাগি চোখে তাকায় অয়নের দিকে। অয়নের দৃষ্টি করুন। রোদ সরে গিয়ে অন্যদিকে দিয়ে যেতে নেয়। এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে বলে, তুমি আমার হয়ে যাও না রোদ, প্লিজ। রোদের সহ্যের সীমা পার হয়ে যায়। অয়নের ধরা হাত ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে ঠাস করে থাপ্পড় মারে অয়নের গালে। তারপর বলে, যে সতীত্ব আমি আমার স্বামীকে দিয়েছি সেটা আমি অন্য পুরুষকে কখনোই দিতে পারবো না। আমি আমার স্বামীকে ভালোবাসি, আমার সব কিছু আমার স্বামী। অয়ন রোদের কথায় তাচ্ছিল্য হাসে, তারপর বলে, কোন স্বামীর কথা বলছো যে তোমাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি?
রোদ মুচকি হেসে অয়নের দিকে তাকিয়ে বলে, আমার স্বামীর দেয়া কষ্টও আমার কাছে সুখ মনে হয়। আর এটা হচ্ছে ভালোবাসা, এসব বুঝবেন না আপনি। রোদ, আমি তোমাকে ভালোবাসি। রোদ ঘৃণাভরা দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে বলে, ন্যূনতম লজ্জা থাকলে আপনি এই কথাটা বলতেন না। সত্যিই যদি আপনি আমায় ভালোবাসতেন তাহলে আপনি চাইতেন আমি যেখানে সুখী আছি সেইখানেই থাকি যেন। রোদ একটু থেমে আবারও বলে, নিজের ভালোবাসার মানুষের সুখের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করাকেও ভালোবাসা বলে। আর আপনি কি না আমাকে জোর করে নিজের ভালোবাসা চাচ্ছেন? এটাকে কখনোই ভালোবাসা বলে না। আর এইভাবে কখনো কারো কাছ থেকে ভালোবাসা পাবেন না আপনি। রোদ তপ্ত নিঃশ্বাস ফেলে পুনরায় আবার বলে ওঠে, আপনাকে আমি আমার ভাইয়ের চোখে দেখেছি সব সময়। আর আপনি কিনা ছি, আপনার মতো নিকৃষ্ট মানুষকে ঘৃণা করা যায়, কখনো ভালোবাসা যায় না। রোদ কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত পায়ে নেমে আসে ছাদ থেকে। অয়ন পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। রোদ যেতেই ঠাস করে বসে পড়ে নিচে, আকাশের দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলে ওঠে, হে আল্লাহ, আমায় সে ঘৃণা করে। তাহলে তার জন্য এত ভালোবাসা কেন দিলে আমার হৃদয়? এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না মাবুদ। অয়ন ছাদ থেকে নেমে এসে নিজের রুমে আসে। রুমে এসে শব্দ করে দরজা লাগায়। অয়নকে দরজা লাগাতে দেখে ভয় কেঁপে উঠে জুই। কিছুক্ষণ আগে চুপি চুপি লুকিয়ে অয়নের রুমে এসেছিল, অয়নকে রুমে না দেখে রুমটা ঘুরে ঘুরে দেখছিল। যে এমন সময় অয়নকে দরজা লাগাতে দেখে ভয়ে জড়সড় হয়ে এক কোণে দাঁড়ায়। অয়ন রুমে ঢুকে ওয়াশরুমে যায়। তখনই মনে হয় রুমে কেউ আছে। পেছনে ফিরে তাকাতে দেখে জুই। রাগে কপাল কুঁচকে ফেলে। অয়ন জুইয়ের সামনে এসে ধমক দিয়ে বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, এখানে কি তোমার? অয়নের ধমকে জুই ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। জুইয়ের কান্না দেখে অয়নের মেজাজ চটে যায়। অয়ন জুইয়ের দুই বাহু ধরে চেপে দেয়ালের সাথে চোখ লাল করে তাকায় জুইয়ের দিকে। জুইয়ের কান্না থেমে যায়। চোখ মুখ খিচে বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলে। অয়ন তাকিয়ে আছে জুইয়ের দিকে। অয়ন কিছুদিন যাবৎ দেখছে জুই তার পিছনে পড়ে আছে। লুকিয়ে লুকিয়ে অয়নকে দেখে। চুপি চুপি অয়নের রুমে আসে, পাশে ঘুরঘুর করে। অয়নকে লুকিয়ে লুকিয়ে দেখা, সবকিছুই খেয়াল করছে অয়ন। অয়ন এর বয়স এতটা কম না যে সেটা বুঝবে না এই সবের মানে কি। অয়ন জুইকে শক্ত করে চেপে ধরে। জুই ব্যথায় কুকিয়ে ওঠে। অয়ন রাগী কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? আমার পিছনে ঘুরঘুর কেন করছো? জুই চোখ মুখ খিচে বন্ধ করে আছে। জুইকে চুপ করে থাকতে দেখে অয়ন আবার ধমক দিয়ে বলে, এই মেয়ে, কথা বলছো না কেন? জুই ভয়ে কেঁপে ওঠে, কাঁপা কাঁপা স্বরে বলে, ভালোবাসি। হোয়াট? জুই চোখ খুলে অয়নের চোখের দিকে তাকিয়ে বলে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। অয়নের হাত আলগা হয়ে আসে। জুই চোখ ছোট ছোট করে তাকায় অয়নের দিকে। অয়ন জুইয়ের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। বেয়াদব মেয়ে, যাও এখান থেকে। জুই অয়নের দিকে রাগী চোখে তাকিয়ে বলে ওঠে, এই মিয়া, আপনি কাকে বেয়াদব বলছেন? হ্যাঁ, ভালোবাসা চাইছি, আপনার বাপের সম্পত্তি চাইনি। অয়ন রাগী চোখে তাকায় জুইয়ের দিকে, তারপর বলে, বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করছো আবার? হ্যাঁ, এইটুকু মেয়ে আসছে ভালোবাসা নিয়ে। জুই অয়নের দিকে এগিয়ে এসে বলে, ভালোবাসা নিয়ে আসবো না তো কি নিয়ে আসবো? বেগুন? হ্যাঁ, এই মেয়ে, তোমাকে তো আমি... অয়ন আর কিছু বলতে পারে না। তার আগে জুই অয়নের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলে ওঠে, ভালোবাসি, জানি আপনি এটাই বলবেন। অয়ন জুইকে ছাড়ানোর চেষ্টা করে বলে, এই মেয়ে, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। জুই অয়নের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলে, না গো, একবার যখন ধরেছি আর ছাড়ছি না তোমায়। এই মেয়ে, এইরকম পাগলামি করছো কেন? ছাড়ো আমাকে। জুই অয়নের গলা জড়িয়ে ধরে পাউচে করে গালে টুপ করে চুমু খেয়ে অয়নকে ছেড়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। জুইয়ের যাওয়ার দিকে অয়ন বিড়বিড় করে বলে, হ্যাঁ, কোন পাগলের পাল্লায় পড়লাম? হ্যাঁ, এই মেয়ের সাথে 2 মিনিট থাকলে নির্ঘাত পাগল হয়ে যাব। রাত 12:40। অন্ধকার রুমে বসে আছে রোমান, হাতে এক জ্বলন্ত সিগারেট, চুলগুলো এলোমেলো, গায়ে পড়া আধা খোলা শার্ট। আজ অনেকদিন হয়ে গেছে রুহি রোমানের দেখা নেই। রোমান অনেক চেষ্টা করছে কিন্তু রুহিকে দেখতে পর্যন্ত পায়নি রোমান। আর রুহি এইদিকে নিজেকে সারাদিন ঘরবন্দি করে রাখছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। আগে সে চঞ্চল রুহি আর নিয়ে অনেকটাই চুপচাপ হয়ে গেছে। রাত 10টা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রোদ, কোনোভাবে ঘুম আসছে না রোদের। হঠাৎ ফোনের শব্দে বিছানা থেকে উঠে বেডসাইড টেবিল থেকে ফোন হাতে নেয়। ফোনের স্ক্রিনে শুভ্রের নামটা ভাসছে। শুভ্রের কল দেখে রোদের চোখের কোণে পানি টলমল করছে। ফোন বাজতে বাজতে কেটে যায়। ফোন কেটে যেতেই রোদের মন খারাপ হয়ে যায়। মিনিট খানেক যেতেই আবারও ফোন বেজে ওঠে। রোদ কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে, কানে ধরে। শুভ্র ক্লান্তি স্বরে বলে ওঠে, বউ, শুভ্রের কণ্ঠস্বর পেয়ে রোদ কেঁপে ওঠে। রোদের সারা শব্দ না পেয়ে শুভ্র আবারও বলে ওঠে, ফুল, ঘুমিয়ে গেছো?
রোদ শুভ্রের কথায় ফুপিয়ে ওঠে। রোদকে কাঁদতে দেখে শুভ্র বিচলিত হয়ে বলে ওঠে। জান কি হয়েছে? কাঁদছো কেন পাখি? কি হয়েছে তোমার জান? রোদ ফুপিয়ে কেঁদে ওঠে। শুভ্র ব্যস্ত হয়ে বলতে থাকে। কি হয়েছে পাখি? কাঁদছো কেন? এই তো আমি। প্লিজ লক্ষ্মী বউ আমার, কেঁদো না। রোদ কাঁদতে কাঁদতে বলে। কিচ্ছু হয়নি আমার। মিস করছো আমাকে? রোদের কান্না থেমে যায়। হাতের উল্টো পিঠে চোখ মুছে বলে। না, আমি কেন মিস করব? শুভ্র মৃদু হেসে বলে ওঠে। তাহলে কাঁদছিলে কেন? রোদ আমতা আমতা করে বলে। এমনি। তাই নাকি? হুম। কিছুক্ষণ দুইজনে চুপ করে থাকে। রোদও কিছু বলছে না, শুভ্র চুপ করে আছে। জোরে শ্বাস ফেলে শুভ্র বলে ওঠে। ভয়ঙ্কর প্রেম পাচ্ছে বউ। রোদের সর্বাঙ্গ কেঁপে ওঠে। শুভ্র ফোনের অপর পাশ থেকে নেশালো কণ্ঠে বলে ওঠে। ভয়ঙ্কর কিছু করতে ইচ্ছে করছে বউ। খুব বেশি ভিটামিনের অভাব হচ্ছে বউ। রোদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে। কি সব বলছেন আপনি? ভয়ঙ্কর প্রেম প্রেম হচ্ছে বউ। কাছে আসো বউ। শুভ্রের কথায় রোদের কান দিয়ে গরম ধোয়া বেরোচ্ছে। মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছে না। শুভ্র আবারও বলে ওঠে। বউ কই তুমি? কাছে আসো বউ। রোদ আর কোনো কিছুই শুনতে পারে না। ফোন কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ে, মুখে বালিশ চেপে। এইদিকে শুভ্র ফোনের দিকে তাকিয়ে মৃদু হাসে। রোদ লজ্জায় লাল নীল হচ্ছে। মনে হচ্ছে শুভ্র তার সামনে আছে। শুভ্রের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় রোদ। 7 দিন হয়ে গেছে শুভ্র বাংলাদেশে নেই। কালকে রাতে শুভ্রের সাথে কথা হয়েছে। আজকে সকাল 10টার ফ্লাইটে বাংলাদেশে ফিরবে। রোদও অনেক খুশি। সকাল থেকে মুখে হাসি লেগে আছে। ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। সময়টা ঠিক 12টার কাছাকাছি হঠাৎ রোদের পা থেমে যায়। টিভিতে একজন মহিলা নিউজ পড়ছে। বাংলাদেশ টাইম সকাল 10টা। কানাডা থেকে যে ফ্লাইটটি বাংলাদেশে আসার কথা ছিল সেই বিমানটি মাঝপথে ব্লাস্ট হয়। আর গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশের বিশিষ্ট বিজনেসম্যান শুভ্র চৌধুরীও সেই ফ্লাইটেই ছিল। এখন পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি। রোদ চিৎকার করে ফ্লোরে বসে পড়ে। রোদের চিৎকারে ড্রয়িং রুমে এসে পড়ে হেনা বেগম। রোদের কাছে এগিয়ে এসে বিচলিত হয়ে বলে ওঠে। কি হয়েছে রোদ? রোদ কাঁপা কাঁপা হাতে টিভির দিকে ইশারা করে। হেনা বেগম টিভির দিকে তাকাতেই দেখে সব টিভি চ্যানেলে শুভ্রের ছবি দেখাচ্ছে। হেনা বেগম ফ্লোরে বসে পড়ে। সবাই অবাক। রোদ পাথরের ন্যায় বসে আছে। রোদের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। বাড়ির সবাই বিচলিত। শুভ্রের ফোনে কল দিচ্ছে কিন্তু ফোন বন্ধ বলছে। সব টিভি চ্যানেলে টপ নিউজ শুভ্র চৌধুরী প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছে। এক মুহূর্তের জন্য যেন অন্ধকার নেমে এসেছে চৌধুরী বাড়িতে। রোদ ফ্লোরে বসে আছে। হেনা বেগম সেন্সলেস হয়ে গেছে। রোদ উঠে গিয়ে টিভির সামনে গিয়ে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। বিকট শব্দে টিভিটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। রোদ চিৎকার করে বলে ওঠে। এই সব কিছু মিথ্যা। আমার শুভ্র ভাইয়ের কিচ্ছু হয়নি। এই সব কিছু মিথ্যা, সব মিথ্যা। রোদের কাছে এগিয়ে আসে নীলা। রোদকে জাপটে ধরে বলে। প্লিজ শান্ত হো রোদ, কিচ্ছু হয়নি ভাইয়ার, প্লিজ শান্ত হো প্লিজ। রোদ নীলাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। নীলাকে জড়িয়ে ধরে বলে। আমার শুভ্র ভাইয়ের কিছুই হয়নি, কিছু হতে পারে না। না, কিছু হয়নি ভাইয়ার, তুই শান্ত হো প্লিজ। শুভ্র ভাই কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো আমি নীলু? আমার খুব কষ্ট হচ্ছে। কথাগুলো বলতে বলতে সেন্সলেস হয়ে যায় রোদ। রাত 12টা কি 12:30 পিটপিট করে চোখ খুলে তাকায় রোদ। চোখের সামনে শুভ্রকে দেখে। উঠে বসে শুভ্রকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে। আপনি কোথায় গিয়েছিলেন? প্লিজ আমায় ছেড়ে কোথাও যাবেন না। আমি বাঁচবো না আপনাকে ছাড়া শুভ্র ভাই, সত্যি বাঁচবো না আমি। সকাল পেরিয়ে দুপুর। ড্রয়িং রুমে সবাই বসে আছে। শুভ্রের খোঁজ এখনো কেউ দিতে পারেনি। ফোন দিচ্ছে কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আরাফ চৌধুরী চিন্তিত হয়ে বসে আছেন সোফায়। রোদকে নিজের রুমে নিয়ে আসা হয়েছে। বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে রোদ। কিছুক্ষণ আগে ডক্টর এসে দেখে গিয়েছে, সাথে ঘুমের ইঞ্জেকশন পুশ করেছে। রোদ নিজের রুমে ঘুমোচ্ছে। হেনা বেগমের সেম অবস্থা। শুভ্রের এমন কথা শুনে বুকে ব্যথা ওঠে আর অসুস্থ হয়ে যান। রাত 12টার কাছাকাছি। বাড়ির সবাই সব জায়গায় খোঁজ দিচ্ছে কিন্তু কেউ কোনো খোঁজ পাচ্ছে না। শুভ্রের ড্রয়িং রুমে রোমান, নিলয়, অয়ন, আরাফ চৌধুরী, আরিফ চৌধুরী, আকরাম চৌধুরী সবাই বসে আছেন। এমন সময় ড্রয়িং রুমের দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকে শুভ্র। শুভ্রকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় আরাফ চৌধুরী। দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র প্রথমে অবাক হলেও পরে নিজেকে স্বাভাবিক করে নেয়। আরাফ চৌধুরী কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে। বাবা তুই ঠিক আছিস? আমি ঠিক আছি ড্যাড, বাট তোমাদের কি হয়েছে? আরাফ চৌধুরী শুভ্রকে ছাড়েন। চশমা খুলে নিজের চোখের পানি মুছে রোমান শুভ্রের কাছে এসে জড়িয়ে ধরে পরে একে একে সব ঘটনা খুলে বলে। নিলয় দৌড়ে যায় হেনা বেগমের রুমে। হেনা বেগম অসুস্থ শরীর নিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। শুভ্রের কাছে এসে শুভ্রকে জড়িয়ে ধরে সে কি কান্না। শুভ্র হেনা বেগমকে শান্ত করে তপ্ত নিঃশ্বাস ফেলে সবার উদ্দেশ্য করে বলে ওঠে। একটি সমস্যার জন্য আমি সকাল 10টায় ফ্লাইটে আসতে পারিনি, তাই দুপুর 2টায় ফ্লাইটে আসতে হয়েছে। আসতে হয়। আর ফোনে যে কাউকে জানাবো সেটাও পারিনি, ফোন বন্ধ হয়েছিল। আর নিউজ চ্যানেলে খবরটা আমিও শুনেছি। মিথ্যে একটা নিউজ সব জায়গায় ছড়িয়েছে, সেই ব্যবস্থা নিয়েছি আমি। আশা করি সব কথা বুঝেছো। আমি ঠিক আছি, কিছু হয়নি আমার।
শুভ্র থেমে হেনা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে। দাদি, আমার বউ কই? হেনা বেগম চোখের পানি মুছতে মুছতে বলে, তোর বউয়ের অবস্থা খুবই খারাপ, ডক্টর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে গেছে, নিজের রুমে আছে। শুভ্র মুচকি হেসে সিঁড়ি বেয়ে উপরে রোদের রুমের দিকে যায়। রুমের ভিতরে ঢুকতে দেখে ডিম লাইটের মৃদু আলোয় রোদের মুখটা দেখা যাচ্ছে, কেমন যেন পুরো মুখ শুকিয়ে আছে। শুভ্র বেডের দিকে এগিয়ে যায়, রোদের পাশে বসে আলতো হাতে রোদের গালে হাত দিয়ে মৃদু স্বরে ডাকে। ফুল, এই ফুল। পরপর শুভ্রের ডাকে রোদের ঘুম পাতলা হয়ে আসে, পিটপিট করে চোখ খুলে। আবছা আলোয় শুভ্রের মুখ দেখে ধরফর করে শোয়া থেকে উঠে বসে কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, আপনি এসেছেন? আসছি তো বউ। রোদ মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠে, কোনো কিছু না ভেবে শুভ্রকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনি কোথায় গিয়েছিলেন আমায় ছেড়ে? প্লিজ আপনি কোথাও যাবেন না। আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, সত্যিই বাঁচবো না আমি। শুভ্র রোদের মাথায় হাত বুলিয়ে বলে, রিল্যাক্স জান, এই তো আমি আছি, কোথাও যাইনি। পাখি আমার, এই তো আমি। শুভ্রকে পেয়ে রোদের কান্না যেন আরো বেড়ে যায়। অনেক কষ্টে রোদকে শান্ত করে শুভ্র। রোদ শান্ত হতে কোলে করে নিজের রুমে নিয়ে আসে রোদকে। বিছানার উপর রোদকে বসিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে। রোদের মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, কিন্তু স্বপ্ন না, সত্যি তার শুভ্র ভাই তার কাছে আসছে। রোদ নিজের হাতে চিমটি কেটে ব্যথায় নাক মুখ কুচকে ফেলে। শুভ্র রোদকে এমন করতে দেখে মুচকি হাসে। রোদের কাছে এগিয়ে এসে মজা করে বলে, আমি স্বপ্নে এসেছি বউ, বাসর করতে। স্বপ্নে বাসর করে আবার চলে যাব। রোদ চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে। কি অসভ্য লোকছি, সবসময় আজে বাজে চিন্তা নিয়ে ঘুরে। মনে মনে বলে। শুভ্র রোদের চুল টেনে বলে, সি, বউ এসব বলে না, বাজে চিন্তা কেন হবে? এটা হচ্ছে হালাল চিন্তা, বুঝছো? রাখেন আপনার হালাল চিন্তা। শুভ্র রোদের পাশে বসে রোদকে জড়িয়ে ধরে, রোদকে বিছানায় নিয়ে শুয়ে পড়ে। শুভ্রের বুকে মাথা রোদে। শুভ্র আস্তে করে রোদকে ডেকে ওঠে। রোদ, হুম। এত ভালোবাসো না বউ? সত্যি সত্যি যদি আমার কিছু হয়ে যায়, তখন তো তোমাকে শক্ত থাকতে হবে। শুভ্রের কথা রোদের বুক কেঁপে ওঠে, না চাইতেও চোখের কোণে পানি আসে। রোদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভালোবাসেন আমায়? সত্যি যদি একটুও ভালোবেসে থাকেন তাহলে আমাকে একা করে কোথাও যাবেন না। সব দুঃখ যেমন প্রকাশ করতে নেই, তেমন কিছু ভালোবাসা প্রকাশ করতে নেই। ভালোবাসা প্রকাশ করলে হারিয়ে যায়, আর আমি আমার ভালোবাসা হারাতে চাই না। শুভ্র একটু থেমে আবারও বলে ওঠে। তুমি অবুঝ নও রোদ, তুমি সব কিছুই বোঝো। শুভ্র পুনরায় রোদকে বলে ওঠে, জীবনে এমন একটা সময় আসবে, তখন তোমার প্রতিটি মুহূর্তে মনে হবে আমি তোমার সাথে ভুল করেছি। সেদিন তোমার আমার প্রতি ভালোবাসা আর বিশ্বাসের পরীক্ষা হবে। শুভ্র কথাগুলো বলে অনেকক্ষণ চুপ থাকে, পর মুহূর্তেই ঘুমিয়ে যায়। রোদ শুভ্রের শেষে বলা কথাগুলো না শুনে ঘুমিয়ে যায়। রাত প্রায় 1টার কাছাকাছি। হাসি বেগমের সামনে কালো পোশাক পরা একজন লোক দাঁড়িয়েছে। হাসি বেগম চিন্তিত ভঙ্গিতে বলে, আমার কেন জানি মনে হচ্ছে শুভ্র সবটা জেনে গেছে। শুভ্র কিছুই জানে না? শুভ্র যদি সব জেনেই যেত তাহলে আমরা এখানে থাকতাম না। আমার মনে হচ্ছে শুভ্র রোদকে মেনে নিয়েছে, যার জন্য আমাদের ক্ষতি হচ্ছে। রোদের কাছে কাছে যদি শুভ্র থাকে তাহলে কোনোভাবেই আমরা আমাদের কাজে সফল হতে পারবো না। সামনে থাকা লোকটিও সহমত পোষণ করে আর বলে, আমারও তাই মনে হচ্ছে, যে করে হোক রোদের থেকে শুভ্রকে আলাদা করতে হবে। কালকে নিয়ে আসছে, তারপর কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে। এরকম অনেক বিষয়ে আলাপ আলোচনা করে লোকটি চলে যায়। হাসি বেগম চুপি চুপি নিজের রুমে চলে আসেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও নিয়ে পড়ে আছে নিলয়। তার উদ্দেশ্য মূলত এখন ভিডিও করা। বাড়ির সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। এমন সময় বাড়ির গেট দিয়ে হাতে লাগেজ টানতে টানতে বাড়িতে ঢুকছে রিয়া। নিলয় সামনে এসে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। রিয়া রাগে তেতে উঠে বলে, ইউ, তোমাকে তো আমি। সামনে তাকাতেই রিয়াকে দেখে নাক মুখ কুচকে ফেলে নিলয়। ছোট্ট একটা শার্ট প্যান্ট আর কাঁধ কাটা গেঞ্জি পরে আছে, শরীরের সবকিছু ভালোভাবেই দেখা যাচ্ছে। রিয়া উঠতে গিয়ে আবারও ঠাস করে পড়ে যায়। নিলয় আর এবার হাসি থামাতে পারে না, হো হো করে হেসে দেয়। রিয়া রাগে দাঁতে দাঁত চেপে বলে, এই বেয়াদব, তুই হাসছিস কেন? নিলয় রিয়াকে ব্যঙ্গ করে বলে ওঠে, আমি হাসছি না চাচি আম্মা, দাঁতে বাতাস লাগাচ্ছি। রিয়া যেন আরো রেগে যায়, রাগি চোখে তাকিয়ে বলে ওঠে, এই, তুই কাকে চাচি আমার বলছিস? এখানে তো আপনি ছাড়া কেউ নেই চাচি আম্মা যে তাকে বলবো। রিয়া বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর বলে, তোকে তো আমি।
বলেই থাপ্পড় মারতে যায়। নিলয় রিয়ার হাত ধরে মুচকে দিয়ে বলে ওঠে, এই সেমরি, কাকে মারতে আইছিস? নিজেকে আয়নায় দেখেছিস? চাচি আমাদের থেকেও বাজে লাগে। বলেই ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। রিয়া নিলয়ের দিকে আঙ্গুল দেখিয়ে বলে, হোয়াট দ্য হেল, সাহস কি করে হয় তোর আমার হাত ধরার, আমাকে তুই করে বলার? নিলয় দাঁত বের করে হেসে বলে, আরে আমার চাচি আম্মা, আপনি কোন খ্যাতের মূলা যে আপনার হাত ধরতে সাহস লাগবে? রিয়া রেগে গিয়ে নিলয়ের সামনে আসতে যাবে এমন সময় নিলয় দূরে সরে গিয়ে বলে ওঠে, সামনে থেকে সর সেমরি, ওই নোংরা হাত পা দিয়ে আমাকে ধরলে আমার উজু করা লাগবে। বলে সামনে থেকে সরে অন্যদিকে চলে যায়। রিয়া অপমান লজ্জায় দাঁতে দাঁত চেপে বলে ওঠে, দেখে নেব তোকে আমি। এইদিকে কিছুক্ষণ আগে রোদের ঘুম ভেঙেছে। শুভ্র রোদের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। রোদ দুই হাতে জড়িয়ে আছে শুভ্রকে। রোদের কাছে সবকিছুই যেন স্বপ্নের মতো। রোদ মনে মনে বলে ওঠে, এত সুখ সইবে তো আমার কপালে। আল্লাহ যেন এই সুখ চিরস্থায়ী করে, কারো নজর যেন না পড়ে শুভ্র রোদের সম্পর্কে। সবার সব সম্পর্ক ঠিক থাকলেও ঠিক নেই। রোমান আগের থেকে অনেকটা পাগলের মতো হয়ে গেছে। রুহি তার সামনে আছে, কিন্তু তার দিকে ফিরে পর্যন্ত তাকাচ্ছে না। দুই দিকে দুইটি মানুষ ভালোবাসার দহনে পড়ছে। বিকাল 4টা, পাত্রপক্ষের সামনে বসে আছে রুহি। সামনে পাত্রর মা, বাবা আর পাত্র নিজে। রোমান সারা রাত ঘুমায়নি, শুভ্রদের বাসায় ছিল। সারাদিন একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে এসে পা থেমে যায় রোমানের। পাত্রের মা রুহির হাতে আংটি পরাচ্ছেন। এমন সময় রোমান চিৎকার করে বলে ওঠে, দুপুর 2:30। রুহি নিজের রুমেই বসেছিল। এমন সময় হেনা বেগম আর আরাফ চৌধুরী আসে রুহির রুমে। দাদি আর বাবাকে নিজের রুমে দেখে বিছানা থেকে উঠে বসে রুহি। আরাফ চৌধুরী আর হেনা বেগম রুহির বিছানার পাশে বসে। রুহি হেনা বেগম আর আরাফ চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওঠে, কিছু কি বলবে দাদি? আরাফ চৌধুরী রুহির মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে ওঠে, হ্যাঁ মা, একটা কথা বলতে চাই। আপু বলো, কি বলবে? তোমাকে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আম্মু। রুহি প্রশ্ন সূচক চাহনিতে তাকিয়ে আছে আরাফ চৌধুরীর দিকে। আরাফ চৌধুরী মুচকি হেসে বলে ওঠে, আমরা তোমাকে না জানিয়ে তোমার বিয়ে ঠিক করে ফেলেছি আম্মু। রুহি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে হেনা বেগম আর আরাফ চৌধুরীর দিকে। রুহি কিছু বলতে যাবে তখনই আরাফ চৌধুরী বলে ওঠে, জানি আম্মা, তুমি এখন বিয়ে করতে চাও না, কিন্তু বাবা তাদের কথা দিয়ে ফেলেছে। প্লিজ তুমি অমত করো না। রুহি কিছু বলতে গিয়েও বলতে পারে না, চুপ হয়ে যায়। চোখের কোণে পানি চিকচিক করছে। হেনা বেগম রুহির কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, মন খারাপ করিস না সতীন, বাবা ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। আর রেডি হয়ে থাকিস, বিকাল 4টার দিকে দেখতে আসছে ছেলে পক্ষ। কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যায় আরাফ চৌধুরী। হেনা বেগম। রুহি পাথরের ন্যায় বসে আছে। এতক্ষণ তাকে কি বলে গেল সব যেন মাথার উপর দিয়ে গিয়েছে তার। রুহি কি করবে কিছু ভেবে পাচ্ছে না। বিকাল 4:12। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে রুহি। গায়ে হালকা গোলাপি মিশ্রণের জামদানি শাড়ি পরা, চোখের কোণে পানি টলমল করছে। পাত্রের মা বাবা এবং পাত্র নিজেই এসেছে। ছেলের মা টুকটাক প্রশ্ন করছে, রুহি তার উত্তর দিচ্ছে। রোমান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেড হয়ে সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমের দিকে আসে। ড্রয়িং রুমে আসতে পা থেমে যায় রোমানের। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে রুহি। রোমানের বুক কেঁপে ওঠে। এদিকে পাত্রের মা আংটি বের করে পরাতে যায় রুহিকে। তখনই রোমান বলে ওঠে, কি হচ্ছে এখানে? সবার চোখ যায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা রোমানের দিকে। হেনা বেগম মুচকি হেসে বলে ওঠে, আরে দাদু ভাই, তুই আয়, এইদিকে আয়। রোমান ঠায় এক জায়গায় দাঁড়িয়ে থাকে। রুহির দৃষ্টি নিচে। রোমান করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে। কিছু বলতে গিয়েও বলতে পারছে না। কোনো কিছু না বলে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোদ জুই একপাশে দাঁড়িয়ে আছে। সবাই ড্রয়িং রুমে থাকলেও শুভ্র নেই। হেনা বেগম শুভ্রকে বলেছিল রুহির কথা। রুহির বিয়ের কথা শুনে সাথে সাথে রেগে যায় শুভ্র, কারণ তার বোন সে এত তাড়াতাড়ি বিয়ে দিবে না। আর বিয়ে ঠিক করেছে, এত কিছু করেছে, তাকে জানায়নি। তারপর রুহি যে কোনো অমত করেনি সেটা শুনে শুভ্র আরও রেগে যায়। যার দরুন অনেক আগে কাজের বাহানা দিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। রোদ অনেকবার বলেছিল থাকতে, কিন্তু শুভ্র একরকম রেগেই বেরিয়ে যায় বাসা থেকে। পাত্রপক্ষ আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে যায়। রুহি কোনো প্রতিক্রিয়া করেনি, পুতুলের মতো সবকিছু নীরব দর্শকের মতো দেখে গেছে। রাত প্রায় 10টার কাছাকাছি নিজের রুমে বসে বেডের উপর পা নাড়াচ্ছে রোদ। শুভ্র সেই যে দুপুরে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আসেনি। রোদ নিজে নখ কামড়াচ্ছে আর আজকের ঘটে যাওয়ার সব কথা ভাবছে। এমন সময় দরজা খোলার শব্দ। দরজার দিকে তাকায় রোদ। শুভ্র রুমের ভিতরে ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায়। রোদ কিছু বলতে গিয়েও বলতে পারে না।
প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয় শুভ্র। শুভ্র বের হতেই কোমরে হাত রেখে শুভ্রের সামনে দাঁড়ায় রোদ। রোদের দিকে ভ্রু কুচকে তাকায় শুভ্র, তারপর বলে, কি হয়েছে? কি হয়নি সেটা বলেন। মানে? শুভ্র বিরক্ত হয়ে বলে, এখন তুমি আমাকে ঠিক ভুল শিখাবে? শেখাবো। ভালো কথায় না আসলে পিটিয়ে পিটিয়ে শেখাবো। শুভ্র রোদের দিকে 2 কদম এগিয়ে এসে বলে ওঠে। সাহস কি বেশি বেড়ে গেছে? রোদ বিরক্ত হয়ে বলে ওঠে, আপনি ভুল করবেন আর সেটা বললেই সাহস বেশি হয়ে গেল? বাহ, খুব সুন্দর। নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় 1 আনাও না। শুভ্র রোদের দিকে কপাল কুঁচকে তাকায়, তারপর বলে, ভুল বললে ম্যাডাম, আমার বেলায় 16 আনা না 20 আনা। ভারী বজ্জাত লোক তো আপনি, ভুল করেও বড় বড় কথা বলছেন। শুভ্র রোদের কাছে এসে রোদের কোমর জড়িয়ে ধরে রোদের নাক টেনে বলে ওঠে, ও ম্যাডাম, আমি কি ভুল করলাম যার জন্য এইভাবে সাহস করে চলে এলেন? রোদ ছোট ছোট চোখ করে শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, রুহিকে আজ পাত্রপক্ষ দেখতে এসছে আর আপনি ভাই হয়ে সেখানে উপস্থিত ছিলেন না। নানু কতটা কষ্ট পেয়েছে জানেন? আর রুহির কতটা খারাপ লেগেছে আপনি ওইভাবে রেখে বাসা থেকে বেরিয়ে গেছেন। শুভ্র রোদের চোখের সামনে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে। এই বিয়েটা হবে না। রোদ অবাক হয়ে শুভ্রের দিকে তাকায়, তারপর বলে ওঠে, আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন। রুহির জন্য বিয়ে ঠিক করেছে মামা, আর মামা তো রুহির ভালোর জন্যই করেছে এসব। তাহলে আপনি কেন এই বিয়েতে রাজি হচ্ছেন না? আপনার এত সমস্যা কিসের? আর ছেলেও তো দেখতে শুনতে ভালো, মামা পছন্দ করেছে, রুহির জন্য তো খারাপ কাউকে দেখবে না। আমি না কিছুই বুঝতে পারছি না। শুভ্র রোদের দিকে তাকিয়ে হালকা হাসে, এক হাতে রোদের গাল টেনে বলে ওঠে, সেটাই তো, যদি বুঝতে তাহলে তো আর 400 গ্রাম বলতাম না। রোদ রাগি রাগি চোখে তাকায় শুভ্রের দিকে। শুভ্র রোদের গালে টুপ করে চুমু খেয়ে বলে ওঠে, বউ এত টেনশন এই ছোট মাথায় নিও না, সময় হোক তাহলে সব বুঝতে পারবা। শেষে একটা কথা শুনে রাখো, রুহির বিয়েটা এখানে কখনোই হবে না। শুভ্রের বলা সব কথা রোদের মাথার উপর দিয়ে যায়। কি বলে বিয়ে হবে না মানে কি? বললেই হলো বিয়ে হবে না? রোদ এক হাতে মাথা চেপে ধরে, উফ, আর ভাবতে পারছে না। শুভ্র রোদের নাক টেনে বলে ওঠে, বউ, এই ছোট্ট মাথায় এত চাপ নিও না, কালকের মধ্যেই সব জানতে পারবে কেন বিয়ে হবে না। রোদ গভীর চিন্তায় মগ্ন। শুভ্র রোদকে কোলে তুলে নিতে রোদের ভাবনায় ছেদ পড়ে। বড় বড় চোখ করে শুভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, কি করছেন? ছাড়ুন আমায়। বউ ডিস্টার্ব করো না। নামিয়ে দিন আমায় প্লিজ। নো। ছাড়ুন বলছি। শুভ্র রোদকে আর কিছু বলতে না দিয়ে বেডের উপর একরকম ছুঁড়ে মারে। রোদ ভয়ে ভয়ে তাকায় শুভ্রের দিকে। শুভ্র দুষ্টু হেসে গেয়ে ওঠে। শুভ্রের এমন গান শুনে ভয়ে ঢোক গিলে রোদ ভয়ে ভয়ে বলে ওঠে, শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। রোদের এমন কথায় শুভ্র অট্ট হাসিতে মেতে উঠে হাসতে হাসতে বলে, নো বেবি, তোমাকে আর ছাড়ছি না আজ। রোদ ভয়ে ভয়ে বলে ওঠে। আমি কিন্তু। রোদকে আর কিছু বলতে না দিয়ে বলে ওঠে, তুমি কি বউ? রোদ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মনে মনে বলে ওঠে, আগের শিকার থেকে নিজেকে বাঁচানোর জন্য তোকে কোনো না কোনো বুদ্ধির চাল চালতে হবে রোদ। সাহস জোগা মনে। এই লোকের কাছে নিজেকে শিকার বানাবি না তুই। রোদের মাথায় দুষ্টু বুদ্ধি আসে। শুভ্রর দিকে এগিয়ে এসে শুভ্রর গলা জড়িয়ে ধরে বলে ওঠে, আজ তুমি না জান, আজ পাশা খেলবো আমি, চলো। রোদ শুভ্রকে নিয়ে একরকম বেডের উপর পড়ে যায়। শুভ্রের বুকের উপর উঠে বসে রোদ। শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। শুভ্র রোদকে ভয় দেখানোর জন্য এতক্ষণ এরকম করছিল, কিন্তু রোদ যে এমন কিছু করবে তা তার ধারণার বাইরে ছিল। রোদ শুভ্রের ঠোঁটের দিকে এগিয়ে যায়। শুভ্র ঠোঁটে মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। গভীর চুম্বনে রোদের ঘোর লেগে যায়। কিছু মনে আসতেই কামড় বসায় শুভ্রের ঠোঁটে। নিজের দাঁতে যত শক্তি আছে সব দিয়ে যেন শুভ্রের ঠোঁট পিষে দিচ্ছে। প্রায় 10 মিনিট পর ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। গলা থেকে শুরু করে পুরো বুকে রোদ চুমুর নাম করে কামড় দিচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে রোদ এত জোরে কামড় দিচ্ছে কিন্তু শুভ্রের কোনো প্রতিক্রিয়া নেই। সে স্বাভাবিক অবস্থায় আছে। রোদের চুমু খাওয়া শেষ হতেই শুভ্রের থেকে উঠে যেতে নিবে, তখন খপ করে শুভ্র রোদের হাত চেপে ধরে বেডের উপর ফেলে রোদের দিকে ঝুঁকে তাকায়। রোদ ভয়ে চোখ বন্ধ করেছিল। আস্তে আস্তে চোখ খুলে তাকায়। শুভ্রের দিকে তাকাতে আতকে উঠে। শুভ্রের ঠোঁট ফুলে ঢোল হয়ে আছে, মনে হচ্ছে এখনই ধরলে রক্ত বের হবে। রোদ আলতো হাতে শুভ্রের ঠোঁটে হাত রেখে বলে ওঠে, ইস, ব্যথা পেয়েছেন আপনি? শুভ্র বাঁকা হেসে বলে ওঠে, ব্যথা পাইনি বউ, তবে ব্যথা দিব। রোদ ভয়ে ঢোক গিলে বলে, সরি, আমার ভুল হয়েছে। কোনো ভুল হয়নি বউ, শুভ্র চৌধুরীর বউ কোনো ভুল করতে পারে না।
রোদকে আর কিছু বলতে না দিয়ে রোদের ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরে শুভ্র। রোদ মনে মনে বলে ওঠে, সেই লোকের শিকার আমাকে হতেই হলো। শুভ্র রোদকে ছেড়ে ফিসফিস করে বলে ওঠে, আলহামদুলিল্লাহ 3 বার বাসর ডান। রাত প্রায় 1টা। রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রোমান। এই ঘন্টাখানেক হলো রুহি আর রোমান ছাদে, কিন্তু কেউ কিছু বলছে না। রোমান রুহির পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আমায় এত বড় শাস্তি দিস না রুহি, তুই ছাড়া সত্যি আমি মরে যাব। রুহি পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলছে না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রোমান আবার বলে ওঠে, রুহি, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুই অন্য কারো হওয়ার আগে আমায় মেরে ফেল। তুই বিহীন আমি মরে যাব, সত্যি মরে যাব। রুহি কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমার মতো দেখতে অসুন্দর চরিত্র খারাপ মেয়ের জন্য মরবেন কেন? অন্য কাউকে নিয়ে সুখী থাকুন, বেঁচে থাকুন তার সাথে। আমার দেখা সবথেকে সুন্দর নারী তুই। তোকে ভালোবাসার পর আমার কাছে অন্য কোনো নারী সুন্দর লাগেনি। ভালোবাসি, আমি তোকে খুব বেশি ভালোবাসি। রুহি আর দাঁড়িয়ে থাকতে পারে না, চলে যেতেন। এমন সময় রোমান এসে রুহির পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলে, আমাকে মাফ করে দে রুহি। এক জীবনে তোকে হারিয়ে ফেলার এই নরক যন্ত্রণা আমি সইতে পারবো না। রুহি রোমানের কথা শুনে মুখে ওড়না চেপে কেঁদে ওঠে। রোমান আবারও বলে ওঠে, একজন ভিক্ষুক একবারের বেশি ভিক্ষা চায় না, কিন্তু আমি তোর কাছে বারবার ভিক্ষা চাচ্ছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। তুই যাবি তো যা, তবে আমাকে মেরে তারপর তোর যেখানে ইচ্ছা যা, চলে যা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।